এই ভিডিওতে আমি ডিসকাস করব ডিপিপি 81 সলিউশনস। ওকে, তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর ইজ রেসপন্সিবল ফর দ্য ফর্মেশন অফ কনসেন্ট্রেটেড ইউরিন। তো কনসেন্ট্রেটেড ইউরিনের কনসেন্ট্রেশন কীভাবে হয়? বাই কাউন্টার কারেন্ট মেকানিজম। ওকে, বাই কাউন্টার কারেন্ট মেকানিজম। তোমরা সবাই জানো কাউন্টার কারেন্ট মেকানিজম, এটা জাক্সটা গ্লোমেরুলার নেফ্রনের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং এই কাউন্টার কারেন্ট মেকানিজম এটার জন্য যে কর্টেক্স থেকে মেডুলা, মানে কিডনির কর্টেক্স থেকে মেডুলার মধ্যে একটা অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি হয়। তাই সেটাই হচ্ছে, দেখো অপশান সি কী বলছে, মেইনটেইনিং হাইপার অসমোলারিটি টুয়ার্ডস দ্য ইনার মেডুলারি ইন্টারস্টিশিয়াম ইন দ্য কিডনি। তাহলে কাউন্টার কারেন্ট মেকানিজমের মাধ্যমেই কিন্তু মেডুলারি ইন্টারস্টিশিয়ামে মানে কর্টেক্স থেকে মেডুলার দিকে একটা অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি হয় এবং সেই কারণে হাইপার অসমোলারিটি দেখতে পাওয়া যায় মেডুলাতে। মানে আমরা জানি যে কর্টেক্সের কনসেন্ট্রেশন হচ্ছে 300 মিলি অসমোল পার লিটার, এবং সেটা গিয়ে ইনার মেডুলায় একদম ডিপ ইন দ্য মেডুলায় সেটা হয়ে যায় 1200 মিলি অসমোল পার লিটার। এবং এই কারণেই যেহেতু এখানে কনসেন্ট্রেশনের একটা স্টিপ গ্রেডিয়েন্ট এখানে দেখতে পাওয়া যায়, সেই কারণেই কিন্তু ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি থেকে প্রচুর ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় এবং যার ফলে কনসেন্ট্রেশন অফ ইউরিন মানে ইউরিন কনসেন্ট্রেটেড হয়। ঠিক আছে, তাহলে কোশ্চেন নম্বর 1 এটা হয়ে যাবে অপশান সি। এরপরে দেখো কোশ্চেন নম্বর 2 কী বলছে, যে ম্যাচ দ্য কলাম। তাহলে পোডোসাইটস আমরা জানি যে পোডোসাইটস হচ্ছে গিয়ে কি, যে ফুড প্রসেসযুক্ত কিছু সেলস যেটা আর কি ভিসেরাল লেয়ার অফ বোম্যান্স ক্যাপসুলে থাকে। ওকে, তো সেই ফুড প্রসেসের মাঝখানে কিছু স্লিটস থাকে, সেটাকে বলা হয় ফিল্ট্রেশন স্লিট। তাহলে পোডোসাইটস হবে কি ফিল্ট্রেশন স্লিট, মানে এটাই এ। তারপরে হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। তো প্রোটোনেফ্রিডিয়া হচ্ছে গিয়ে একটা প্রিমিটিভ এক্সক্রিটরি অর্গ্যান। ঠিক আছে, এটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? অ্যামফিঅক্সাসদের ক্ষেত্রে, তাহলে এটা হয়ে যাবে বি। এবং তারপর হচ্ছে নেফ্রিডিয়া অ্যানালিস্টদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অপশান সি এটা। আর রেনাল ক্যালকুলাই, এটা হচ্ছে গিয়ে একটা রেনাল ডিজিজ যেখানে কিডনির মধ্যে ডিপোজিশন হয় বিভিন্ন ধরনের ক্রিস্টালস অফ অক্সালেটস, ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম কার্বোনেটের ক্রিস্টাল কিডনির মধ্যে ডিপোজিশন হওয়ার ফলে কী হয় না, অবস্ট্রাকশন হয়। তো রেনাল ক্যালকুলাটে হচ্ছে গিয়ে কী হবে, তাহলে ক্রিস্টালাইজড অক্সালেটস, তাহলে এটা হয়ে যাবে ডি। তাহলে কী হচ্ছে A4 B3। ঠিক আছে, তাহলে অপশান সি। তাহলে দুয়েরটা হয়ে গেল অপশান সি। এর তিনেরটা কী বলছে, প্রেজেন্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন ইন ইউরিন আর ইন্ডিকেটিভ অফ ডায়াবেটিস মিলিটাস। তো আমি বলেছিলাম যে ডায়াবেটিস মিলিটাসের 3টে জিনিস আমরা দেখতে পাই। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে কি পলিইউরিয়া মানে এক্সেস ইউরিনেশন হবে, পলিইউরিয়া। নাম্বার 2 হচ্ছে গ্লাইকোজিউরিয়া মানে প্রেজেন্স অফ গ্লুকোজ ইন দ্য ইউরিন। এবং নাম্বার 3 হচ্ছে কিটোনিউরিয়া, দ্যাট মিন্স প্রেজেন্স অফ কিটোন বডি ইন দ্য ইউরিন। তাহলে এখানে আমাদের অপশান বি দেখো, কিটোনিউরিয়া অ্যান্ড গ্লাইকোজিউরিয়া। তাহলে এটা কী হবে? অপশান বি, ডায়াবেটিস মিলিটাসের জন্য কিটোনিউরিয়া এবং গ্লাইকোজিউরিয়া দেখতে পাওয়া যায়। এবারে নেক্সট কোশ্চেন দেখো, সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট। বলছে অ্যাট্রিয়াল নাট্রিওটিক ফ্যাক্টর ইনক্রিজ দ্য ব্লাড প্রেশার। এটা তো রং। অ্যাট্রিয়াল নাট্রিওটিক ফ্যাক্টর হচ্ছে একটা ভ্যাসোডাইলেটার এবং এটা ডিক্রিজ করে ব্লাড প্রেশারকে। তারপরে বলছে অ্যাঞ্জিওস্টেনসিন 2 ইজ এ পাওয়ারফুল ভ্যাসোডাইলেটার। এটাও রং। অ্যাঞ্জিওস্টেনসিন 2 যেটা হচ্ছে একটা পাওয়ারফুল ভ্যাসো কনস্ট্রিক্টার। তারপরে বলছে কাউন্টার কারেন্ট ব্লাড ফ্লো ইজ নট অবজার্ভড ইন ভাসা রেক্টা। ইট ইজ অলসো রং। না, ভাসা রেক্টায় আমরা দেখতে পাই যে ভাসা রেক্টারও একটা অ্যাসেন্ডিং লিঙ্ক এবং ডিসেন্ডিং লিম্ব রয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাসা রেক্টার ক্ষেত্রেও এরকমভাবেই দুটো লিম্বে অপোজিট দিকে ব্লাডের মুভমেন্ট হয়। তার মানে কি ভাসা রেক্টারেও কাউন্টার কারেন্ট ব্লাড ফ্লো হচ্ছে, তাহলে এটাও রং। এরপরের অপশানটা কী বলছে, রিডাকশান ইন জিএফআর অ্যাক্টিভেটস দ্য জেজি সেলস টু সিক্রেট রেনিন। এটাই কারেক্ট না, জিএফআর কমে গেলে রেনিন সিক্রেশন হয় যাতে করে আবার জিএফআরটা আগের অবস্থায় ফিরে আসতে পারে। ঠিক আছে, এটার যে মেকানিজম সেটা আমি বলেছিলাম যে রেনিন অ্যাঞ্জিওস্টেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম বা রাস পাথওয়ে, এটা থ্রুতে হয়। তো 4টা হচ্ছে অপশান ডি। এবার 5টা দেখো, গ্লাইকোজিউরিয়া কী হবে? প্রেজেন্স অফ গ্লুকোজ ইন দ্য ইউরিন, তাহলে এ হচ্ছে 4। তারপর হচ্ছে গাউট, অ্যাকুমুলেশন অফ ইউরিক অ্যাসিড ইন দ্য জয়েন্ট। তো গাউট হচ্ছে এমন একটা ডিজিজ যেখানে ইউরিক অ্যাসিডের পরিমাণ বডিতে বেড়ে যায় এবং তার ফলে এই ইউরিক অ্যাসিড অ্যাকিউমুলেটেড হয়ে যায় জয়েন্টসে এবং তার জন্য জয়েন্ট পেইন হয়। ঠিক আছে, জয়েন্টে ব্যথা হয়। তো গাউট হচ্ছে অপশান 1 বলছি এখানে 1। ঠিক আছে, এরপর হচ্ছে রেনাল ক্যালকুলাই। তো মাস অফ ক্রিস্টালাইজ সল্টস উইদিন দ্য কিডনি, এটা অলরেডি আমি বলেছি যে রেনাল ক্যালকুলাই কিডনির মধ্যে ক্রিস্টালাইজড সল্টসের লাইক ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম কার্বোনেটের ডিপোজিশন হয়, তাহলে সি হয়ে যাচ্ছে 2। আর গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইনফ্লামেশন অফ দ্য গ্লোমেরুলাই,
যে কোনো শেষে আইটিস থাকা মানেই ইনফ্লামেশন, তাহলে গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে কি ইনফ্লামেশন অফ গ্লোমেরুলাই, তাহলে এটা 3, তাহলে এ হয়ে যাচ্ছে 4, তো এ 4 একটাতেই আছে, তাহলে কি হবে অপশান ডি 5এরটা। তো তারপরে কী বলছে দেখো 6এর কোশ্চেন, দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইটস অ্যান্ড ওয়াটার ফ্রম গ্লোমেরুলার ফিল্ট্রেট ইজ রিঅ্যাবজর্বড ইন হুইচ পার্ট অফ দ্য নেফ্রন। তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রিঅ্যাবজর্পশন অলওয়েজ জানবে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রিঅ্যাবজর্পশন এটা অলওয়েজ জানবে যে পিসিটি, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রিঅ্যাবজর্পশন হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা পিসিটি, তাহলে 6টা কী হয়ে যাবে সি। ওকে, এরপরে দেখো 7এরটা, কনসিডার দ্য ফলোয়িং ফর স্টেটমেন্ট এ টু রিগার্ডিং কিডনি ট্রান্সপ্লান্ট সম্পর্কে 4টে স্টেটমেন্ট রয়েছে, অ্যান্ড সিলেক্ট দ্য 2 কারেক্ট ওয়ান্স আউট অফ দিস, এবং এখান থেকে কোন দুটো কারেক্ট সেটা করতে বলেছে। সো ইভেন ইফ কিডনি ট্রান্সপ্লান্ট ইজ প্রপার দ্য রিসিপিয়েন্ট মে নিড টু টেক ইমিউন সাপ্রেসেন্ট ফর এ লং টাইম, এটা কারেক্ট, ঠিক আছে। যতই প্রপার হয়ে যাক না কেন কিডনি ট্রান্সপ্লান্টটা, কিন্তু এখানে আমাদের সবসময় রুল আউট করে দিতে হয় তোমার ওই গ্রাফট রিজেকশানকে। তো গ্রাফট রিজেকশান হতেই পারে, সেল মেডিয়েটেড ইমিউনিটি দ্বারা গ্রাফট রিজেকশন হয়, আমরা সবাই জানি। তাহলে গ্রাফট রিজেকশনকে রুল আউট করার জন্য অলওয়েজই যে কোনো ধরনের অর্গান ট্রান্সপ্লান্টের পরে এরকম ইমিউন সাপ্রেসেন্ট ফর এ লং টাইম এবং কখনো কখনো সারা জীবনের জন্য ইমিউন সাপ্রেসেন্ট নিতে হয়, ঠিক আছে। তাহলে এটা তো কারেক্ট, তাহলে এ হচ্ছে কারেক্ট। তারপর হচ্ছে দ্য সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স ইজ রেসপন্সিবল ফর গ্রাফট রিজেকশন, এটাও কারেক্ট। দ্য বি লিম্ফোসাইট আর রেসপন্সিবল ফর রিজেকশন অফ দ্য গ্রাফট, এটা রং। আমরা জানি যে সেল মেডিয়েটেড ইমিউনিটি ইজ প্রোভাইডেড বাই টি লিম্ফোসাইট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স দিস ইজ প্রোভাইডেড বাই টি লিম্ফোসাইট, তাহলে এখানে বি লিম্ফোসাইট হবে না। বি লিম্ফোসাইট তাহলে কী ধরনের ইমিউনিটি প্রোভাইড করে, বি লিম্ফোসাইট প্রোভাইডস হিউমোরাল ইমিউনিটি। ওকে, নাও নেক্সট বলছে দ্য অ্যাকসেপ্টেন্স অর রিজেকশনস অফ দ্য কিডনি ডিপেন্ডস অন স্পেসিফিক ইন্টারফেরেন্স, এটাও রং। ইন্টারফেরেন্স এক্ষেত্রে ইম্পর্টেন্ট রোল প্লে করে না, ঠিক আছে। তাহলে 7এর বলেছে যে কোন দুটো কারেক্ট, তাহলে এ অ্যান্ড বি আর কারেক্ট, তাহলে অপশান ডি। এরপরের কোশ্চেনে দেখো কী বলছে, হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য স্ট্রেচ রিসেপ্টরস অফ দ্য ইউরিনারি ব্লাডার আর টোটালি রিমুভড। যদি ইউরিনারি ব্লাডারের স্ট্রেচ রিসেপ্টর টোটালি রিমুভ করে দেওয়া হয় তাহলে কী হবে, যে ইউরিন অ্যাকুমুলেশন হতে থাকবে কিন্তু স্ট্রেচ হবে না। তো স্ট্রেচ রিসেপ্টর না থাকলে সেই স্ট্রেচটাকে কে সেন্স করবে, কেউ সেন্স করতে পারবে না। তাহলে ইউরিনারি ব্লাডারের মধ্যে ইউরিনের অ্যাকুমুলেশন হবে, কিন্তু যেহেতু স্ট্রেচ রিসেপ্টর নেই, তাহলে অ্যাকুমুলেশনের ফলে যে ডিস্টেনশন হচ্ছে ইউরিনারি ব্লাডারের ওয়ালে, সেই ডিস্টেনশনের ফলে তৈরি হবে স্ট্রেচটাকে সেন্স করার মতো কোনো রিসেপ্টর নেই, তাহলে কোনো ধরনের মিকচুরেশন রিফ্লেক্সও চালু হবে না, তাহলে কোনো ধরনের মিকচুরেশনও হবে না। তাহলে কী হচ্ছে, যে স্ট্রেচ রিসেপ্টর যদি প্রেজেন্ট না থাকে তাহলে দেয়ার উইল বি নো মিকচুরেশন, অপশান ডি। এরপরে 9টা দেখো, আলট্রাফিল্ট্রেশন কোথায় হয়, মেলভিজিয়ান কর্পাসকেলে। মেলভিজিয়ান কর্পাসকেল ইজ মেড আপ অফ গ্লোমেরুলাস অ্যান্ড বোম্যান্স ক্যাপসুল, তাহলে A4, ঠিক আছে। তারপরে বলছে কনসেন্ট্রেশন অফ ইউরিন, এটা মানে কার দ্বারা হয়, হেনলেস লুপ এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করে, তাহলে B1। তারপর বলছে ট্রান্সপোর্ট অফ ইউরিন, তো ইউরেটার কিডনি থেকে ইউরিনারি ব্লাডার অব্দি ইউরিনকে ট্রান্সপোর্ট করে, তাহলে ট্রান্সপোর্ট অফ ইউরেটার হবে। আর স্টোরেজ অফ ইউরিন আমরা জানি যে ইউরিনারি ব্লাডারে ইউরিন সাময়িক সময়ের জন্য স্টোরড অবস্থায় থাকে, তাহলে D3, তাহলে A4, B1, C2 অ্যান্ড D3, তাহলে অপশান এ। নেক্সট দেখো, হাউ মাচ কার্বন ডাইঅক্সাইড ইজ রিমুভড বাই লাংস, তো এটা হচ্ছে গিয়ে 200 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড ইজ রিমুভড বাই লাংস পার মিনিট। ওকে, সো এটা এনসিআরটি থেকে এসে 200 মিলিলিটার অফ কার্বন ডাইঅক্সাইড ইজ রিমুভড বাই লাংস পার মিনিট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কম্পাউন্ড দ্যাট ইজ এক্সক্রিটেড থ্রু দ্য সোয়েটের থ্রুতে যে সমস্ত কম্পাউন্ডের এক্সক্রিপশন হয় তারা হচ্ছে ইউরিয়া, ল্যাকটিক অ্যাসিড এবং সোডিয়াম ক্লোরাইড মানে কি সল্ট, কিন্তু ক্যালসিয়াম গ্লাইকোলেট এক্সক্রিশন হয় না, তাহলে অপশান সি হচ্ছে আনসার। অ্যাকিউমুলেশন অফ ইউরিয়া ইন ব্লাড ইজ নোন অ্যাজ, যখন ব্লাডে ইউরিয়া অ্যাকুমুলেশন হয়, তার মানে যখন কিডনি ফেলিয়ার বা রেনাল ফেলিয়ার হয় তখন ইউরিয়া সঠিকভাবে এক্সক্রিটেড হতে পারে না, যেহেতু ইউরিয়ার এক্সক্রিপশন সঠিকভাবে হয় না তাই ব্লাডে ইউরিয়ার পরিমাণ বেড়ে যায়, ব্লাডে ইউরিয়া অ্যাকুমুলেট হতে থাকে এবং এই কন্ডিশনকে বলা হয় ইউরেমিয়া, তাহলে 12 হচ্ছে অপশান এ। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং হিমোডায়ালাইসিস ইজ এ প্রসেস অফ রিমুভাল অফ এক্সট্রা ব্লাড, এটা তো রং, ঠিক আছে। হিমোডায়ালাইসিস ইজ পারফর্মড আফটার কিডনি ট্রান্সপ্লান্ট টু ফিল্টার দ্য ব্লাড বাই গ্রাফটেড কিডনি, তো ইট ইজ ভেরি রং। গ্রাফট করার পরে, কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে আর হিমোডায়ালাইসিসের কোনো প্রয়োজন হয় না। তারপরে দেখো বলছে ডায়ালাইজার ফ্লুইড ইজ ইউজড ইন হিমোডায়ালাইসিস হ্যাভ অ্যাবসলিউটলি সেম কম্পোজিশন অফ ব্লাড প্লাজমা, এইটাই হচ্ছে গিয়ে আচ্ছা আমাদের কারেক্ট স্টেটমেন্ট বার করতে বলেছে। আচ্ছা, তো এখানে দেখো ডায়ালাইজার ফ্লুইড ইউজড ইন হিমোডায়ালাইসিস হ্যাভ অ্যাবসলিউটলি সেম, তো অ্যাবসলিউটলি সেম থাকে না, এখানে সমস্তটাই সেম থাকে কিন্তু ডায়ালাইজার ফ্লুইডে নাইট্রোজেনিয়াস ওয়েস্ট মেটেরিয়াল থাকে না যেটা ব্লাডে থাকে, তাহলে এটাও রং হয়ে গেল, ঠিক আছে। এবং এই সেলোফেন টিউব ইজ ইউজড ইন হিমোডায়ালাইসিস টু ফিল্টার দ্য ব্লাড ইন কেস অফ রেনাল ফেলিয়ার, এটা কারেক্ট। তো এখানে আমরা জানি যে একটা সেলোফেন টিউব দ্যাট ইজ মেড আপ অফ সেলোফেন মেমব্রেন, যেটা সেলোফেন মেমব্রেন হচ্ছে একটা ফিল্ট্রেশন মেমব্রেন, ঠিক আছে, যেটার থ্রুতে সাবস্টেন্সের যে মুভমেন্ট হয় অ্যাকর্ডিং টু তার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এটা আমি বলেছিলাম, ঠিক আছে। তো সেলোফেন টিউব ইজ ইউজড ইন হিমোডায়ালাইসিস টু ফিল্টার দ্য ব্লাড ইন কেস অফ রেনাল ফেলিয়ার, এটা হচ্ছে কারেক্ট, তাহলে অপশন ডি 13। দ্য আলটিমেট মেথড ইন কেস অফ ট্রিটমেন্ট অফ অ্যাকিউট রেনাল ফেলিয়ার ইজ, তো আলটিমেট মেথড হচ্ছে
কিডনি ট্রান্সপ্লান্টেশন। তারপরে বলছে দেখো প্রোটিনিউরিয়া উইথ জেনারেলাইজড ইডিমা মে প্রেজেন্ট ইন। সেটা আমি বলেছিলাম যে জেনারেলাইজড ইডিমা কখন হবে আর প্রোটিনিউরিয়া কখন হবে ইন কেস অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিসে কী হয়, গ্লোমেরুলার যে ফিল্ট্রেশন মেমব্রেন সেটা ড্যামেজ হয়ে যায় এবং তার ফলে প্রোটিন লিক হয়, মানে কি ব্লাড থেকে প্রোটিন ফিল্টার হয়ে ইউরিনের সাথে বেরিয়ে যায়। তার ফলে কী হয় যে ইউরিনে প্রোটিনের প্রেজেন্স দেখতে পাওয়া যায়, তো সেটার জন্য প্রোটিনিউরিয়া তৈরি হয়। এবং জেনারেলাইজড ইডিমা কেন হয়, কারণ ব্লাডে তোমার প্রোটিনের পরিমাণ কমতে থাকে, ঠিক আছে। এর ফলে কী হয় না, ব্লাড থেকে ফ্লুইড টিস্যু এরিয়ায় মানে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যায়, তো সেই জন্য জেনারেলাইজড ইডিমা হয়। তাহলে 15 হচ্ছে অপশান সি। তারপরে দেখো 16 কী বলছে, দ্য অ্যাট্রিয়াল নাইট্রিওটিক ফ্যাক্টর ইজ রিলিজড বাই। তো অ্যাট্রিয়াম অফ দ্য হার্টের অ্যাট্রিয়াম থেকে কিন্তু অ্যাট্রিয়াল নাইট্রিওটিক ফ্যাক্টর রিলিজ হয়। অ্যাট্রিয়াম এর যে মায়োসাইটস মানে মাসেল সেলস, কার্ডিয়াক মাসেল সেলস, সেখান থেকে অ্যাট্রিয়াল নাইট্রিওটিক ফ্যাক্টর রিলিজ হয়। তাহলে অপশান সি। উইচ অফ দ্য ফলোইং হ্যাজ নো রোল ইন এলিমিনেশন অফ এক্সক্রিটারি ওয়েস্ট। দেখো লাংস এক্সক্রিটারি ওয়েস্ট এলিমিনেশনে ইম্পর্টেন্ট রোল প্লে করে, স্কিনও করে, স্যালাইভার মাধ্যমেও কিছু এক্সক্রিটারি ওয়েস্ট রিলিজ হয়, মানে কিছুটা পরিমাণে ইউরিয়া রিলিজ হয়, যেটা আমরা ইনসেক্টে দেখেছিলাম। তাহলে কোনটা কোনো রোল প্লে করে না, সেটা হচ্ছে ইসোফেগাস। তাহলে অপশন ডি। এরপরে দেখো 18, দ্য ইউরিন ইজ স্লাইটলি অ্যাসিডিক ডিউ টু রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম। নো, ইউরিন ইজ স্লাইটলি অ্যাসিডিক ডিউ টু সিক্রেশন অফ H+ ইন দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেটস। ঠিক আছে, যেহেতু H+-এর সিক্রেশন হচ্ছে তাই ইউরিন অ্যাসিডিক হয়ে যায়। এবং ইউরিনের পিএইচ হচ্ছে কত, এখানে তোমরা এটা বলো তো যে হোয়াট ইজ দ্য পিএইচ অফ ইউরিন, পিএইচ অফ ইউরিন, ঠিক আছে, এটা কত বলো তো। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর স্টিমুলেট দ্য সিক্রেশন অফ রেনিন ফ্রম দ্য জেজি সেলস। দেখো জেজি সেলস থেকে রেনিনের সিক্রেশনের জন্য কোন কোন ফ্যাক্টর স্টিমুলেট করে, তো রিডাকশন ইন গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। যদি জিএফআর যদি কমে যায় তাহলে রেনিন সিক্রেশন হবে, কারেক্ট। তাহলে অপশান এ তো মানে এটা তো দরকার হচ্ছে। ইনক্রিজড লেভেল অফ সোডিয়াম প্লাস ইন দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেট, নো এটা নয়। যদি ডিক্রিজ হয়ে যায় সোডিয়াম প্লাস তাহলে সেটাকে রিলেট করতে পারে ম্যাকুলার ডেন্সার সেলেরা, এবং তারা মানে জেজি সেলকে রেনিন সিক্রেট করতে স্টিমুলেট করতে পারে। কিন্তু ইনক্রিজ হয়ে গেলে Na+-এর লেভেল, তাহলে এক্ষেত্রে রেনিন সিক্রেশন হয় না। ইনক্রিজড অ্যামাউন্ট অফ ওয়াটার ইন দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেট। এবারে দেখো যদি গ্লোমেরুলার ফিল্ট্রেটে ওয়াটারের পরিমাণ বেড়ে যায়, তার মানে কী হচ্ছে যে বেশি পরিমাণে ইউরিন প্রোডাকশন হবে। যদি ওয়াটারের পরিমাণ বেড়ে যায় তার মানে কি যে এখানে ওয়াটারের রিঅ্যাবজর্পশন কমে গেছে। আর ওয়াটারের পরিমাণ বেড়ে যাওয়া আর একটা ব্যাপারকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে কি ইনক্রিজড জিএফআর। ঠিক আছে, ইনক্রিজড জিএফআরও এটা ওয়াটারের পরিমাণ বেড়ে যাওয়াটাকে ইন্ডিকেট করে, তাহলে এটা তো হবে না। ঠিক আছে, তারপরে বলছে ডিক্রিজড ব্লাড প্রেশার ইন দ্য অ্যাফারেন্ট আর্টেরিওল। এটা কারেক্ট, যে ব্লাড প্রেশার যদি কমে যায় তাহলে জিএফআরও কমে যাবে, ব্লাড প্রেশার যদি কমে যায় তাহলে জিএফআরও কমে যাবে এবং তার ফলে রেনিন সিক্রেশন হবে। তাহলে এ অ্যান্ড ডি, অপশান বি। নাও ডিউরিং মিক্সচুরেশন প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ইজ ডিক্রিজড। সিম্প্যাথেটিক, দেখো মিক্সচুরেশন প্রসেসের ক্ষেত্রে আমরা জানি যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ডিক্রিজ করে এবং প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ইনক্রিজ করে। তাহলে ফার্স্টে তো বলছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ইজ ডিক্রিজ, তাহলে এটা তো হবে না। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ইজ ইনক্রিজড, এটাও হবে না। তারপরে বলছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ইজ ইনক্রিজড, এটাই কারেক্ট। তাহলে 20 অপশন সি। হুইচ অফ দ্য ফলোইং কজেস অ্যান ইনক্রিজ ইন সোডিয়াম প্লাস রিঅ্যাবজর্পশন ইন দ্য ডিসিটি। দেখো ডিসিটি থেকে বা ডিস্টাল কনভলিউটেড টিউবুল থেকে সোডিয়াম প্লাস রিঅ্যাবজর্পশনকে স্টিমুলেট করে অ্যালডোস্টেরন, ঠিক আছে, যেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে খরিত হয়। তো ইনক্রিজ অ্যালডোস্টেরন সিক্রেশন অর ইনক্রিজড অ্যালডোস্টেরন লেভেল ইন ব্লাড, তাহলে অপশান ডি। নেক্সট হচ্ছে রেনাল ক্যালকুলাই আর ফর্মড ডিউ টু ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল অ্যাকুমুলেশন ইন দ্য কিডনি। তো এটাই যে কোনো ধরনের এরকম ক্যালসিয়াম অক্সালেট বা ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালের অ্যাকুমুলেশনের জন্যই রেনাল ক্যালকুলাই হয়, তাহলে এটা হবে কি অপশান এ। তারপরে বলছি এভারেজ কোয়ান্টিটি অফ ইউরিয়া এক্সক্রিটেড ডেলি বাই হিউম্যানস পার ডে। তো পার ডে কতটা ইউরিয়ার যে এক্সক্রিশন হচ্ছে, ঠিক আছে, তাহলে সেটা কত। অ্যাকর্ডিং টু এনসিআরটি আমরা দেখেছি যে পার ডে 25 to 30 গ্রাম ইউরিয়া এক্সক্রিশন হয়, তাহলে অপশান ডি। নেক্সট দেখো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য এক্সক্রিশন বাই হিউম্যান কিডনি ইজ কারেক্ট। ঠিক আছে, ডিসিটি ইজ ইনক্যাপেবল অফ রিঅ্যাবজর্পশন অফ HCO3-, এটা তো কারেক্ট নয়। নিয়ারলি 99% অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট ইজ রিঅ্যাবজর্বড ইন দ্য রেনাল টিউবুলস, এটাই আই থিঙ্ক কারেক্ট। ঠিক আছে, তারপরে দেখি বলছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে ইজ ইম্পারমেবল টু ইলেকট্রোলাইটস। অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে, তো এটা তো রং। অ্যান্ড ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে ইজ ইম্পারমেবল টু ওয়াটার, এটাও রং। আমরা জানি যে ডিসেন্ডিং লিম্ব ইজ পারমেবল টু ওয়াটার অ্যান্ড অ্যাসেন্ডিং লিম্ব ইজ ইম্পারমেবল টু ওয়াটার। ঠিক আছে, তাহলে এটা হবে অপশান বি, দ্যাট নিয়ারলি 99% অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট ইজ রিঅ্যাবজর্বড ইন দ্য রেনাল টিউবিউলস। তারপরে দেখো কী বলছে ডিফিসিয়েন্সি অফ এডিএইচ লিডস টু। তাহলে এডিএইচের ডেফিসিয়েন্সির জন্য কী হবে, যে পলিইউরিয়া হবে, ইউরিনেশনের আর্জ বেড়ে যাবে, মানে ইউরিনের পরিমাণ বেড়ে যাবে, এক্সেস ইউরিনেশন হবে। ঠিক আছে, তাহলে এই ধরনের কন্ডিশনকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। ঠিক আছে, তাহলে 25 হচ্ছে বি, ডেফিসিয়েন্সি অফ এডিএইচ লিডস টু ডায়াবেটিস ইনসিপিডাস। কারেক্ট পাথওয়ে ফর প্যাসেজ অফ ইউরিন ইজ, দেখো প্যাসেজ অফ ইউরিনের কারেক্ট পাথওয়ে কি, কালেক্টিং ডাক্ট থেকে মাইনর ক্যালিক্স, সেখান থেকে মেজর ক্যালিক্স, সেখান থেকে রেনাল পেলভিস, তারপরে ইউরেটার, ইউরিনারি ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা। তো এটাই হচ্ছে কারেক্ট পাথওয়ে।
ঠিক আছে। দ্য সাবস্টেন্স প্রেজেন্ট ইন হায়ার কনসেন্ট্রেশন ইন ব্লাড দেন গ্লোমেরুলার ফিল্ট্রেট ইজ, তাহলে কোন সাবস্টেটটা ব্লাডে হায়ার কনসেন্ট্রেশনে থাকে গ্লোমেরুলার ফিল্ট্রেটের থেকে, তো সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন। কারণ আমরা জানি যে প্লাজমা প্রোটিনের কোনো ধরনের ফিল্ট্রেশন হয় না, কারণ প্লাজমা প্রোটিন গ্লোমেরুলার ফিল্ট্রেশন মেমব্রেন ভেদ করে বোম্যান্স ক্যাপসুলে আসতে পারে না। তাহলে ব্লাডে প্লাজমা প্রোটিনের কনসেন্ট্রেশন বেশি গ্লোমেরুলার ফিল্ট্রেটের এর কনসেন্ট্রেশনের থেকে, তাহলে এটা হচ্ছে অপশান এ। তারপর হচ্ছে ভ্যাসোপ্রেসিন ইজ মেনলি রেসপন্সিবল ফর, ভ্যাসোপ্রেসিন মানেই হচ্ছে এডিএইচ মানে অ্যান্টিডায়োটিক হরমোন। তাহলে এর ফলে কী হয়, ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার ইন দ্য কালেক্টিং ডাক্ট, এই কালেক্টিং ডাক্টে ওয়াটার রিঅ্যাবজর্পশনকে এনহ্যান্স করে, এবং ফ্যাকাল্টেটিভ মানে কি যে যখন প্রয়োজন হয় বেশি তখন এ বেশি এনহ্যান্স করতে পারে, যখন কম প্রয়োজন হয় তখন এ কম এনহ্যান্স করতে পারে, ঠিক আছে। তাহলে ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার ইন কালেক্টিং ডাক্ট, কালেক্টিং ডাক্টের ওয়াটার রিঅ্যাবজর্পশনকে স্টিমুলেট করে কে, এডিএইচ, তাহলে এটা হচ্ছে অপশান ডি। দ্য ফার্স্ট স্টেপ ইন ইউরিন ফরমেশন ইজ আলট্রাফিল্ট্রেশন, ইট ইজ ভেরি ইজি। ফার্স্ট স্টেপ হচ্ছে আলট্রাফিল্ট্রেশন, তারপরে হচ্ছে কি না রিঅ্যাবজর্পশন অ্যান্ড সিক্রেশন। তারপরে হচ্ছে দেখো দ্য লিস্ট রিঅ্যাবজর্পশন অকর্স ইন হুইচ পার্ট অফ দ্য নেফ্রন, তাহলে এটা সবসময় জানবে যে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলেতে সবথেকে কম রিঅ্যাবজর্পশন হয়, কারণ ইট ইজ টোটালি ইম্পারমেবল টু ওয়াটার, তাহলে থাকতে হচ্ছে অপশান ডি। অ্যান্ড দ্য মিউকোসা অফ ইউরিনারি ব্লাডার ইজ লাইন্ড বাই, তো ইউরিনারি ব্লাডারের মিউকোসা এটা ট্রানজিশনাল এপিথেলিয়াম, এটা কি ইউরোথেলিয়ামও বলা হয়, ঠিক আছে। নেক্সট কী আছে দেখো, ডায়ালাইজিং ইউনিট কন্টেন্স এ ফ্লুইড হুইচ ইজ অলমোস্ট সেম অ্যাজ ব্লাড প্লাজমা এক্সেপ্ট দ্যাট, তাহলে ডায়ালাইজিং ফ্লুইডে ব্লাড প্লাজমার মতো সমস্ত সাবস্ট্রেটই থাকে, কিন্তু কোনটা থাকে না সেটা হচ্ছে নাইট্রোজেনিয়াস ওয়েস্ট, সো ইট হ্যাজ নো নাইট্রোজেনিয়াস ওয়েস্ট, অপশান সি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ রেনাল পিরামিড, রেনাল পিরামিডের মধ্যে কোনটা থাকে না, দেখো পেরিটিউবুলার ক্যাপিলারিস রয়েছে, কনভলটেড টিউবুলস রয়েছে, কালেক্টিং ডাক্টস রয়েছে এবং লুপ অফ হেনলে রয়েছে। আমরা জানি যে পিসিটি বা ডিসিটি এরা কিন্তু কর্টেক্সের মধ্যেই থাকে, এরা মেডুলার মধ্যে প্রবেশ করে না, আর মেডুলাটাই হচ্ছে গিয়ে তোমার পিরামিডকে শো করে, রেনাল পিরামিডকে শো করে। তাহলে যেহেতু পিসিটি এবং ডিসিটি মানে কনভলটেড টিউবিউলস এরা কর্টেক্সেই থাকে, মেডুলায় থাকে না, তাহলে এটাই হবে অপশান, এই অপশানটি হবে আনসার। তারপর বলছে দেখো দ্য পিএইচ অফ হিউম্যান ইউরিন ইজ অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, এটার আনসার আমি বলবো না, এটা তোমরা করবে, ঠিক আছে। এরপরে হচ্ছে দ্য পার্সন ইজ আন্ডারগোয়িং প্রোলংড ফাস্টিং মানে কি, তাহলে সে অনেক দিন ধরে খাচ্ছে না, তার ফলে যে ইনটেক অফ গ্লুকোজ কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তাহলে বডিতে ব্লাড গ্লুকোজের পরিমাণ কমছে, ঠিক আছে। নাও তার ফলে কী হচ্ছে যে সেল যে এনার্জিটা তার দরকার মেটাবলিজমের জন্য, অন্যান্য মেটাবলিজমের জন্য, সেটা সে পাচ্ছে না, মানে সেটার যে মেজর সোর্স গ্লুকোজ সেটাকে সে পাচ্ছে না, তাহলে সে অন্য কাউকে ইউজ করবে অ্যাজ এ সোর্স অফ এনার্জি। তাহলে গ্লুকোজের পরে যাকে সে ইউজ করবে সেটা হচ্ছে লিপিড, ঠিক আছে। এবং লিপিডের মেটাবলিজম করে সেল যখন এনার্জি অবটেইন করবে তখন কিটোন বডি তৈরি হয়, এটা আমি বলেছিলাম, তখন কিটোন বডি তৈরি হবে এবং তার ফলে এক্সেস অ্যামাউন্টের কিটোন বডি তৈরি হবে এবং ব্লাডে সেই কিটোন বডির পরিমাণ বেড়ে যাবে। সেই জন্য আমরা কি দেখব যে কিছুটা কিটোন বডি ব্লাড থেকে ফিল্টার হয়ে ইউরিনের মাধ্যমে এক্সক্রিট হয়ে যাবে, তো তখন ইউরিনের মধ্যে কিটোন বডির প্রেজেন্স দেখতে পাওয়া যাবে। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে যদি প্রলংড ফাস্টিংয়ে যায় কেউ একজন তাহলে তার ইউরিনে কী দেখতে পাওয়া যায়, কিটোন বডিস, তাহলে অপশন হচ্ছে ডি। আবার আমরা দেখেছিলাম যে ডায়াবেটিস মিলেটাসের ক্ষেত্রেও কিন্তু ব্লাডে কিটোন বডি এবং গ্লুকোজের প্রেজেন্স দেখতে পাওয়া যায়। ওকে, তো এটা হয়ে গেল আমাদের ডিপিপি নাম্বার 81, ডেইলি প্র্যাকটিস পেপার 81-এর সলিউশন। ওকে।